আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যখন কথা বলতে বসি, তখন বুকটা এক অজানা আশঙ্কায় দূর করে। আমরা এখন দাঁড়িয়ে আছি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের একদম দোরগোড়ায়। হাতে সময় আছে মাত্র কয়েকটা দিন। অথচ নির্বাচনের যে চিরচেনা আমেজ বা উৎসবমুখর পরিবেশ থাকার কথা ছিল, এবারের চিত্রটা তার চেয়ে একদমই আলাদা। ৩০০ আসনের মধ্যে হাতে গোনা ২০ থেকে ৩০টি আসনে হয়তো কিছুটা লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু বাকি বিশাল অংশে এক ধরনের অদ্ভুত নীরবতা বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে যাচ্ছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষের চোখে মুখে সেই চেনা উল্লাস নেই। বরং সেখানে জমাট বেঁধে আছে রাজ্যের প্রশ্ন আর সংশয়। আসলে এবারের নির্বাচনটা কেবল ভোট দেওয়ার একটা সাধারণ আনুষ্ঠানিকতা নয়। এর নেপথ্যে কাজ করছে এক বিশাল নীল নকশা, বা যেটাকে আমরা বলতে পারি এক সূক্ষ্ম মাস্টার প্ল্যান। দেখুন, গুঞ্জন শোনা যাচ্ছে এই ভোটের পর আমরা হয়তো এক ভিন্ন ধরনের বাংলাদেশের শাসন কাঠামো দেখতে যাচ্ছি। এটাকে কেবল সাধারণ নির্বাচন না বলে গণভোট হিসেবেও কিন্তু দেখা হচ্ছে। কারণ ভোটের পরপরই হয়তো সংবিধানে এমন কিছু বড় পরিবর্তন আনা হবে, যা আমাদের পুরো রাজনৈতিক কাঠামোকেই বদলে দেবে। আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী সব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতেন, কিন্তু নতুন এই পরিকল্পনায় হয়তো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বেশ কিছু শর্তের বেড়াজালে আটকে দেওয়া হবে। এমনকি সংসদীয় কমিটিগুলোকে এমন শক্তিশালী করার চিন্তা চলছে, যেন কোনো দল একক মেজরিটি নিয়ে ক্ষমতা এলেও তারা নিজেদের ইচ্ছা মতো কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। এক ধরনের ঝুলন্ত সংসদ বা নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার দিকে হয়তো আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এখন এই পুরো প্রক্রিয়ায় বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে কথা বলা জরুরি। বিশেষ করে বিএনপির মতো দলগুলো এখন এক চরম অস্তিত্ব সংকটে। একদিকে নির্বাচনের তোড়জোড়, অন্যদিকে তৃণমূল কর্মীদের প্রত্যাশা। সব মিলিয়ে তারা এক কঠিন পরীক্ষার মুখোমুখি। যদি এই নতুন রাজনৈতিক ডিজাইন সফল হয়, তবে দলটির দীর্ঘদিনের ত্যাগ আর রাজপথের আন্দোলন বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সাধারণ মানুষ তখন হয়তো তাদের কোনোভাবেই আগের মতো আর বিশ্বাস করবে না। এমনকি দলটির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তগুলো নিয়েও সাধারণ ভোটারদের মনে তীব্র ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। ক্ষমতার এই ভাগাভাগির খেলায় শেষ পর্যন্ত কারা লাভবান হবে আর কারা রাজনীতির রাস্তা করে নিক্ষিপ্ত হবে, সেটা ভাবলে সত্যি কিন্তু ভীষণ রকম গা শিউরে ওঠে। আমাদের দেশের ইতিহাসের একটা ট্রাজিক দিক হলো ক্ষমতার পূজা। অতীত থেকে কিন্তু আমরা দেখে আসছি, যে শক্তি ক্ষমতায় আসে, আমাদের প্রশাসন আর আমলাতন্ত্র এক মুহূর্তের মধ্যে কিন্তু তাদের অনুগত হয়ে যায়। আর যারা রাজপথে হুঙ্কার দিচ্ছেন কিংবা বিরোধী অবস্থানে থেকে বড় বড় কথা বলছেন, ভোটের ফলাফল প্রকাশের পর তাদের অনেকেই হয়তো গা ডাকা দেবেন অথবা সুর বদলে ফেলবেন। এই যে আজ এক কাল আরেক হওয়ার সংস্কৃতি, এটাই আমাদের রাজনীতিকে বারবার পিছিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ আজ আতঙ্কিত এই ভেবে যে নির্বাচনের পরের সকালটা তাদের জন্য কেমন হবে। ১২ই বা ১৩ই ফেব্রুয়ারি দেশ কোন পথে মোড় নেবে তা নিয়ে এখন পাড়া মহল্লায় চায়ের টেবিলে কিন্তু ভয়ের গুঞ্জন। কেউ আশায় বুক বাঁধছেন এক নতুন ভোরের, আবার কেউ অজানা এক অন্ধকার ভবিষ্যতের ভয়ে কুঁকড়ে আছেন। পরিশেষে একটা কথাই বলবো, ক্ষমতা আসে ক্ষমতা যায়, কিন্তু দেশটা আমাদের সবার। আমরা সাধারণ মানুষ কেবল শান্তি চাই, একটা স্থিতিশীল পরিবেশ চাই যেখানে নির্ভয়ে কথা বলা যাবে। রাজনীতির এই জটিল দাবার গুটি হয়ে আমরা আসলে আর কতদিন পিষ্ট হব? এই অনিশ্চয়তা আর ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। রাজনৈতিক নেতৃত্ব যদি সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে না পারে, তবে ইতিহাস কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। সামনে যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত দেশের মানুষের মঙ্গল হোক এবং আমরা যেন এক সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই আমার প্রার্থনা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।